বাংলাদেশের রাজনীতির কথা উঠলেই পরিবারতন্ত্র শব্দটা কিন্তু মাথায় চলে আসে। কিন্তু ভাবুন তো, এর বাইরে কি অন্য কোনো মডেল আদৌ সম্ভব? আচ্ছা, একটা সোর্স ঠিক এই প্রশ্নটাই তুলেছে, আর তাদের উত্তরটা বেশ চমকে দেবার মতো। তো চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। তো আলোচনার একেবারে গোড়াতেই একটা প্রশ্ন রাখা যাক, যেটা সহজ হলেও কিন্তু বেশ গভীর। রাজনীতিতে শেষ পর্যন্ত কোনটা বেশি কাজে দেয়, পারিবারিক পরিচয় নাকি একজন মানুষের নিজের যোগ্যতা? পুরোটা সময় জুড়ে এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাবে। আচ্ছা, এই যে পরিচয় বনাম যোগ্যতার লড়াইটা, এটা ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। খুব বেশি পেছনে না, সাম্প্রতিক একটা ছাত্র সংসদ নির্বাচনের দিকে। কারণ এই একটা ঘটনাই কিন্তু পুরো আলোচনার প্রেক্ষাপটটা তৈরি করে দিয়েছে। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে, ২৩-২৮-এর মধ্যে, এটা কিসের সংখ্যা? এটা হলো একটা ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল। আর এই ফলাফলটা রীতিমতো অবাক করার মতো। এখানে ইসলামী ছাত্রশিবির সমর্থিত একবদ্ধ ছাত্রজোট প্যানেলটা, যাকে বলে একেবারে ভূমিধস জয় পেয়েছে। ভাবা যায়, মোট ২৮টা পদের মধ্যে ২৩টাতেই তারা জিতে গেছে। আর এই জয়টা যে কতটা বড় ছিল, সেটা বোঝা যায় যখন আমরা দেখি যে ছাত্র সংসদের সবচেয়ে হেভিওয়েট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টে পদ, মানে ভিপি, জিএস আর এজিএস, এই সবগুলোই কিন্তু তাদের প্যানেল জিতে নিয়েছে। তো এই নির্বাচনের ফলাফলটাই আমাদের একেবারে মূল আলোচনায় নিয়ে আসে, যেটার কথা ওই সোর্সটিতে বলা হয়েছে। আর সেই আলোচনাটা হলো যোগ্যতা বনাম পরিবারতন্ত্রের। তাহলে এই যোগ্যতা ভিত্তিক নেতৃত্ব জিনিসটা ঠিক কী? সোর্সটি বলছে, এটা এমন একটা সিস্টেম যেখানে নেতাদের বেছে নেওয়া হয় তাদের কোয়ালিফিকেশন বা দক্ষতার ওপর ভিত্তি করে, তাদের পারিবারিক নাম বা কানেকশনের জোরে নয়। আর সোর্সটির মতে এটাই নাকি জামায়াতে ইসলামী আর তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের মূলনীতি। আর এখানেই দুটো রাজনৈতিক মডেলের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য চোখে পড়ে। সোর্সটির যুক্তিটা খেয়াল করুন। একদিকে দেশের বড় দলগুলো, যেখানে প্রায় দেখা যায় যে নেতার ছেলেই পরবর্তী নেতা হচ্ছেন, মানে ক্ষমতাটা পরিবারের বাইরে খুব একটা যেতেই চায় না। আর অন্যদিকে জামাত শিবিরের মডেল, যেখানে বলা হচ্ছে নেতাদের বেছে নেওয়া হয় যোগ্যতার মাপকাঠিতে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, তাদের বড় বড় নেতাদের ছেলেরা নাকি সাধারণের কাছে পরিচিত মুখই না। এই পয়েন্টটা বোঝানোর জন্য সোর্সি একটা বেশ ইন্টারেস্টিং উদাহরণ টেনে এনেছে। বলা হচ্ছে, একসময়কার মন্ত্রী আলী আহসান মুজাহিদের ছেলেকে নাকি প্রায় দেখা যেত রাস্তার পাশের একজন মুচির কাছে যেতে। কেন? তার ছেঁড়া জুতোটা বারবার সেলাই করিয়ে পরার জন্য। এই ছোট একটা ঘটনাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই সিস্টেমে নেতার ছেলে হওয়া মানে কোনো বিশেষ সুযোগ সুবিধা পাওয়া নয়। আচ্ছা, এই যে আদর্শের কথা বলা হচ্ছে, এর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে সোর্সটা একজনের গল্পকে সামনে এনেছে। আর সত্যি বলতে এই ঘটনাটা বেশ অবাক করার মতনই। এই ব্যক্তির নাম আহমেদ আতাউল্লাহ সালমান, আর তার পরিচয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে। তার মানে বুঝতেই পারছেন, রাজনৈতিকভাবে তার পারিবারিক পরিচয়টা কিন্তু বেশ শক্তিশালী। কিন্তু পয়েন্টটা হলো, এত বড় একটা রাজনৈতিক পরিচয় যার আছে, সেই সালমান ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার সময় ঠিক কী করছিলেন? সোর্সটি যা বলছে তা শুনলে অবাক হতে হয়। তিনি নাকি ভিপি প্রার্থী সাদিক কায়েমের ব্যক্তিগত বাইকম্যান হিসাবে কাজ করছিলেন। মানে সাদিক কায়েমের বাইকটা তিনি চালাতেন। সোর্সটি সলমানের আচরণের কয়েকটা দিকের কথা বিশেষভাবে তুলে ধরেছে। যেমন ধরুন, তাকে কিন্তু নির্বাচনী প্যানেলে কোনো পদ দেওয়া হয়নি, কিন্তু তিনি এর জন্য কোনো মন খারাপ বা অভিযোগ কিছুই করেননি। বরং তিনি কি করলেন? তিনি ভিপি প্রার্থীর জন্য বাইক চালালেন, সবার সাথে গলা মিলিয়ে স্লোগান দিলেন, আর দলের সিদ্ধান্তকে একেবারে হাসি মুখে মেনে নিলেন। আর ঠিক এই জায়গাতেই সোর্সটি একটা বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। প্রশ্নটা হল, দেশের অন্য কোনো বড় রাজনৈতিক দলে কি এরকম একটা দৃশ্য কল্পনাও করা যায়? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের দেশের যে প্রচলিত পরিবারতান্ত্রিক রাজনীতির সংস্কৃতি, সেটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তো এই যে এতগুলো ঘটনা, এই যে উদাহরণগুলো দেখলাম, এগুলোর আসল মানেটা কি? বিচ্ছিন্নভাবে দেখলে হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু সোর্সটি বলছে এই ঘটনাগুলো আসলে একটা নতুন ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত দিচ্ছে।
লেখকের মূল যুক্তিটা হলো এই যে যোগ্যতা ভিত্তিক আদর্শের কথা বলা হচ্ছে এটাই নাকি এই সংগঠনটির আসল শক্তি। আর ঠিক এটাই দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার জন্য তাদের পক্ষ থেকে ছুড়ে দেয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো এই মডেলটা কেন এত প্রভাব ফেলছে? সোর্সটি এর একটা ব্যাখ্যা দিয়েছে, যেখানে ৩টা ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, সাধারণ মানুষ নাকি অন্যান্য নেতাদের কথিত ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত ও হতাশ। দ্বিতীয়ত, এই হতাশার মধ্যে তারা এখন যা নিজের চোখে দেখছে সেটাকেই বিশ্বাস করতে শুরু করেছে। আর সবশেষে দলের ভেতরে এই যে একটা গণতান্ত্রিক চর্চা, এটা সংগঠনটিকে ভেতর থেকে আদর্শভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। আর ঠিক এই কারণেই সোর্সটি একটা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। সেটা হলো এই ধরনের রাজনৈতিক শক্তিকে যদি মোকাবেলা করতে হয় তাহলে সেটা শক্তি বা বল প্রয়োগ দিয়ে সম্ভব নয়, বরং এদের মোকাবেলা করতে হবে নতুন কোনো আদর্শ আর মেধা দিয়ে। আর একেবারে শেষে সোর্সটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে আলোচনাটা শেষ করেছে। প্রশ্নটা হলো, এই ধরনের একটা রাজনৈতিক ব্যবস্থাকে থামানোর উপায়টা আসলে কি? হয়তো এর উত্তরটা আমাদের গতানুগতিক বা প্রচলিত রাজনীতির মধ্যে নেই। আর এই প্রশ্নটাই কিন্তু ভবিষ্যতের জন্য অনেক ভাবনার খোরাক যোগায়।